নমস্কার বন্ধুরা, আজকে 3 তারিখ মার্চ মাসের 2025। আজকে সোমবার। বছরের বা মাসের প্রথম দিনটি চলে গেল। আপনার হয়তো মনে হতে পারে যে আমি অনেক দিন বাদে গ্যাপ দিয়ে আবার কেন এত ঘন ঘন ভিডিও করা শুরু করলাম। কারণ দেখুন, আমার এই যে ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলা, এই কথাগুলো কেন বলি, কখনো নিশ্চয়ই আপনাদের এটা মনে হয়েছে যে হঠাৎ এই ডাক্তারবাবুর মাঝে মাঝে খেয়ে দিয়ে কাজ নেই, কেন এরকম কথা বলতে ইচ্ছা করে। কথা বলতে ইচ্ছা করে তার কারণ, কোথাও না কোথাও আমার মনে হয় যেন আমার মতো অনেক মানুষ রয়েছেন এই রাজ্যে, পশ্চিমবঙ্গ যে রাজ্যটিতে আমরা বাস করি, যেটা ভারতবর্ষ বলে একটি বৃহৎ দেশের অংশ, বা পৃথিবী নামক একটা মহামানবের একটা ক্ষুদ্র অংশ। তার মধ্যে আমরা যারা বসবাস করি তাদের সবারই মনের ভেতর বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে দেখে কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু কথা বলার ইচ্ছা করে, এবং কোথাও যেন মনে হয় যে আরেকজনের সাথে সেটাকে শেয়ার করি। আমার কথাগুলো অনেক সময় আমার মনে হয় যেন সেটা শুধু আমার মনের কথা নয়, এটা অনেক লোকের মনের কথা। আমার আশেপাশে যারা আছেন তাদের অনেকেরই যেন এটা মনের কথা বলে আমার মনে হয়। যেমন ধরুন, এই গত 3 দিন ধরে ঘটে চলা একদম কি বলবো, খুব সরগরম একটা ঘটনা, যে ঘটনার বিভিন্ন রকমের চুলচেরা বিশ্লেষণ চলছে গণমাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া এবং নিউজ মিডিয়া, এতগুলো জায়গাতে চলছে। সেটা হচ্ছে যাদবপুরের ঘটনা। দেখুন, ওই আমাদের মাননীয় ঘোষবাবু বলেছিলেন যে সবাই আজকাল গোয়েন্দা হয়ে গেছে, সবাই যেন ফেলুমিত্তির ব্যোমকেশ হয়ে গেছে। কিছু করার নেই, বুঝলেন। যেরকম যা পরিস্থিতি আজকের দিনে, তাতে ফেলুমিত্তির বা ব্যোমকেশ না হলেও চেষ্টা করতে ক্ষতি নেই, জানেন তো। তার কারণ পুলিশ প্রশাসনের এখন যা বর্তমান পরিস্থিতি, তাতে তারা যে কিছু উদ্ধার করতে পারবেন না, বা উদ্ধার করলেও সেটাকে প্রকাশ্যে আনতে পারবেন না, বা সেটা একটা স্থায়ী সমাধান বা একটা নির্ভরযোগ্য সমাধানে পৌঁছাতে পারবেন না, সেটা মোটামুটি মানুষ আমরা জেনে গেছি যে এই পার্টিকুলার পুলিশ প্রশাসন, এরা কোনো রকম নিরাপত্তা দিতে অসমর্থ, এবং এরা হয় অপদার্থ হয়ে গেছে, আর নইলে কিছু মানুষ এদেরকে নিয়ন্ত্রণ করছে, যারা এদেরকে অপদার্থ প্রমাণ করতে চায় এবং অপদার্থ করে রাখতে চায়, দাবিয়ে রাখতে চায়। কারণ তাদের মনে হয়েছে যে এই মানুষগুলো যদি ওপরে উঠে পড়ে বা নিজেদের হাতে অনুশাসনটাকে ধরে নেয়, তাহলে তাতে তাদের কিছু অসুবিধা হবে। এবং আমার দৃঢ় ধারণা এই দ্বিতীয়টি ঠিক। তার কারণ এত বড় একটা পুলিশ প্রশাসন রাজ্যের, এরা কিন্তু সবাই অপদার্থ হতে পারে না। কিন্তু এটা তো আমরা চোখের সামনে দেখছি যে এই প্রশাসন একজন মাননীয় শিক্ষামন্ত্রীর সিকিউরিটি দিতে অক্ষম। এখন প্রশ্ন উঠতেই পারে যে ইউনিভার্সিটির মধ্যে পুলিশকে নিয়ে যাওয়া যায়নি, যেহেতু এটা ইউনিভার্সিটির মধ্যে একটা প্রোগ্রাম, এবং এর মধ্যে পুলিশের ঢোকা নাকি অ্যালাউ নয়। এর মধ্যেও আমার অনেকগুলো প্রশ্ন আছে, কারণ আমি এই ব্যাপারটায় সম্পূর্ণ অজ্ঞ আর কি। হ্যাঁ, আমার পক্ষে এটা জানা সম্ভব না যে কেন এরকম ঘটনা ঘটলো। যেমন ধরুন, ওখানে যদি মাননীয় প্রধানমন্ত্রী আসতেন, তাহলে কি সেটা ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে বলে প্রধানমন্ত্রী ভেতরে পুলিশ প্রশাসন নিয়ে বা ওনার যে সিকিউরিটি তা নিয়ে যেতে পারতেন না? আমি জানি না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিনিধি যদি ওখানে ওর ভেতরে আসতেন, ওনারা যদি কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হতেন, যেটা প্রাক্তন মাননীয় রাজ্যপালের ক্ষেত্রে হয়েছিল, তো সেক্ষেত্রে কি তারা তাদের নিজেদের ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে যেতে পারতেন না? এটা তো এতটা অচলায়তন নয়। এই জিনিসটা একটা সময় কাশ্মীরের কিছু কিছু গ্রামে বোধহয় ছিল, যে সেই গ্রামে পুলিশ নিয়ে, আর্মি নিয়ে ঢোকা যেত না, কারণ ঢুকলেই সেখানে একটা অবশ্যম্ভাবী গৃহযুদ্ধের সম্মুখীন হয়তো হতে হতো। তো যাদবপুর ইউনিভার্সিটি তো সেরকম নয়, বা সেরকম হয়েও যদি থাকে, অ্যাকচুয়ালি যদি যাদবপুর ইউনিভার্সিটি এইরকম একটা জায়গা হয়ে থাকে যেখানে পুলিশ নিয়ে ঢুকলেই একটা বিরাট বড় গোলমাল পেকে যাবে, তাহলে সেটার সমাধান দিনের পর দিন
কেন প্রশাসক করছে না, এবং সেই সমাধানের প্রয়োজনটা কেন ইলেকশন কাছে আসার সময়তেই হলো। কেন এই পার্টিকুলার ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে কোনো রকম ছাত্র ইউনিয়নের ইলেকশন করানো হচ্ছে না? কারণ ছাত্র ইলেকশন করানোটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে ইলেকশন না হয়, তাহলে তখন সেই জায়গায় ইলেকশন করানোর কিছুটা দায়িত্ব তো সরকারের বা শিক্ষা মন্ত্রকের বর্তায়। কিন্তু সেটা তো 2020 সাল থেকে করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? এর কারণটা কি? এই একই জিনিস কিন্তু ঘটেছিল আরজি করের ক্ষেত্রেও। আরজি কর মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গায় দিনের পর দিন, বিশেষ করে মেডিকেল কলেজে আপনারা যদি খোঁজ নিয়ে দেখবেন, মেডিকেল কলেজ বেঙ্গল, যেটা আমাদের আমরা যে কলেজে পাশ করেছি, যেটা এশিয়ার সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় মেডিকেল কলেজ ছিল এক সময়, মেডিকেল কলেজ বেঙ্গল। আমরা খুব গর্ববোধ করি সেখান থেকে পাস আউট হয়েছি বলে। 1835 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেই মেডিকেল কলেজের ছাত্র সংগঠনের ইলেকশন দীর্ঘদিন হয়নি, কিছুদিন আগে নাকি হয়েছে। অ্যাকচুয়ালি অভয়া কাণ্ডের বোধহয় জাস্ট কয়েক মাস আগেই ব্যাপারটা ঘটেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই অভয়ার ক্ষেত্রেও এই যে পুরো আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু সংগঠিত হয়, মেন কলকাঠি বা বলুন মেন যে একটা আন্দোলন সংগঠনের জায়গা, সেটা কিন্তু ছিল মেডিকেল কলেজ বেঙ্গল। তার কারণ কি? কারণ মেডিকেল কলেজ বেঙ্গল বলুন, যাদবপুর ইউনিভার্সিটি বলুন, এরা ছাত্র হিসেবে অত্যন্ত অত্যন্ত শিক্ষিত এবং অত্যন্ত অত্যন্ত নলেজেবল লোকজন। যেহেতু এরা ছাত্রদের মধ্যেও একটা ক্রিম, ছাত্রদের মধ্যেও একটা অন্য রকমের ছাত্ররা ঢোকে। যেমন মেডিকেল কলেজ বেঙ্গল আজও, যেহেতু সরকারি হাসপাতালগুলো সারা ভারতবর্ষে, তার মধ্যে একটা সিগনিফিকেন্ট র্যাঙ্কিং হোল্ড করে, যেটা অন্যান্য মেডিকেল কলেজগুলো কিন্তু পশ্চিমবঙ্গের এখনও করে উঠতে পারে না। ঠিক সেরকম যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম র্যাঙ্ক হোল্ড করে, এবং সারা ভারতবর্ষের মধ্যে বোধহয় চতুর্থ না পঞ্চম র্যাঙ্ক হোল্ড করে। সুতরাং এখানকার যে ছাত্ররা, সেই ছাত্ররা কিন্তু একটু অন্য রকম ছাত্র। হীরক রাজার সেই ডায়লগটা মনে আছে, এরা যত জানে তত কম মানে। অ্যাকচুয়ালি ছাত্র কিন্তু এরকমই হওয়া উচিত। ছাত্র কিন্তু সব সময় এই যে প্রশাসন, এই যে অচলায়তন, প্রশাসনের নামে যে অচলায়তন, তার বিরুদ্ধে সরব হয়। ছাত্ররা কিন্তু কখনোই অনুকূল পরিবেশে জলের স্রোতে গা ভাসিয়ে জীবনটাকে কাটাবে বলে ঠিক করেনি। সুকান্ত ভট্টাচার্য বলে গেছিলেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় দেয় মাথা তোলবার ঝুঁকি। বিভিন্ন রকম কবিতায় এবং এতে আপনারা দেখবেন যে ছাত্ররাই হচ্ছে আসল পথপ্রদর্শক, এবং যে জিনিসটা বাসি পচা সনাতন, সেটা কিন্তু পাল্টানোর ক্ষমতা রাখে একমাত্র ছাত্ররা। এবং তাদের সাথে প্রশাসনের দিবারাত্র এই জন্য সমস্যা হয়। যে সমস্যাটা তৈরি হয়েছে যাদবপুরে, যে সমস্যাটা তৈরি হয়েছিল মেডিকেল কলেজ বেঙ্গলে, যে দীর্ঘদিন এদেরকে ইলেকশন করতে দেওয়া হচ্ছে না, তার কারণ জানে ইলেকশন করলে হারবে। কারণ বর্তমান যে রাজ্য এবং কেন্দ্র, এই দুই জায়গায় যে দুটি শাসক গোষ্ঠী রয়েছে, এই শাসক গোষ্ঠীর যে কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতির সমালোচনা থেকেই মূলত এই ছাত্ররা সরব হয়েছেন দিনের পর দিন। এবং তাই এরা সবসময় বিরোধী দলটাকে বা বিরোধী পক্ষকে নিজেরা বেছে নিয়েছে নিজেদের মতো করে। কেউ বাম, কেউ অতি বাম, কেউ অতি অতি বাম, যাদেরকে নকশাল ইত্যাদি বিভিন্ন রকম আরবান নকশাল ইত্যাদি প্রভৃতি বলা হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও। কিন্তু ছাত্ররা কিন্তু এরকমই হওয়ার কথা, এবং এদের প্রতি প্রশাসকের দৃষ্টি কিন্তু একজন শিক্ষকের মতো হওয়ার কথা, যাতে এরা সঠিক পথে পরিচালিত হয়। এরা যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সেই প্রশ্নের যথার্থতা থাকলে সেই যথার্থতা মেনে নিতে হবে, ইলেকশন করতে হবে। আর নইলে রাজনীতি তুলে দিতে হবে। এবং রাজনীতি তুলে দিয়ে আমাকে বললে হবে না যে আমি রাজনৈতিক ক্যাডার, আশা করব নতুন জেনারেশনের কাছ থেকে, নতুন ভোটারদের কাছ থেকে, না, সেটা করলে হবে না। কিন্তু আপনি যদি স্কুল থেকে, কলেজ থেকে রাজনীতি তুলে দেন, ব্যক্তিগতভাবে আমি পক্ষে, আমি মনে করি না যে কোনো শিক্ষায়তনে রাজনীতির প্রবেশ করা উচিত।
এবং সেখানে ইউনিয়ন নিশ্চয়ই থাকবে। সেই ইউনিয়ন সবসময় হবে অ্যাপলিটিক্যাল ইউনিয়ন, যেখানে কোনো রকম কোনো রাজ্য বা কেন্দ্রীয় স্থানীয় কোনো দলের কোনো রকম অস্তিত্ব থাকবে না। একটা ইউনিয়ন হবে, সেই ইউনিয়ন সেখানকার ছাত্ররা তাদের যারা প্রতিনিধি তাদেরকে একদম অরাজনৈতিক প্রক্রিয়ায় সিলেক্ট করবে। ধরা যাক 5 জন মানুষ ভোটে দাঁড়াচ্ছে, সেই 5 জনের নাম হিসেবে সারা বাকি কলেজের ছাত্রছাত্রীরা ভোট দেবে এবং তাদেরকে ওই 5 জনকে সিলেক্ট করবে তাদের ইচ্ছা অনুযায়ী। সেখানে কে কোন দলের প্রতিনিধি, সেই দলের প্রতিনিধির কোনো জায়গায় থাকবে না এবং সেই দল বলে কোনো জিনিস পার্টিকুলারলি আসবে না। কিন্তু আমার কথা তো কিছু এসে যায় না। ধরুন যাদবপুর বলুন, মেডিকেল কলেজ বলুন, সব জায়গাতেই রাজনৈতিক দলের কর্তৃত্ব চলে এবং একজন কর্তৃত্ব চালাচ্ছে, আরেকজন তার উপর কর্তৃত্ব ফলাতে চাইছে বলে এই সংঘর্ষ। বর্তমান শাসক দল, সেটা কেন্দ্রীয় হতে পারে, রাজ্য হতে পারে, এরা মেনে নিতে পারছে না যে এই দুটি বৃহৎ বিদ্যালয়, মেডিকেল কলেজ বেঙ্গল এবং যাদবপুর ইউনিভার্সিটি, এদের উপর এই পার্টিকুলার সরকারের কোনো কর্তৃত্ব থাকছে না। আরে মশাই, উল্টো দিকটা ভাবুন, ভালো হয়েছে থাকছে না। যদি থাকতো তাহলেও এরা এরকম দলদাস হয়ে যেত। যেরকম কিছু মনে করবেন না, অন্যান্য মেডিকেল কলেজগুলো থেকে বেরোনো ছাত্রছাত্রীরা দলদাস হয়ে যাচ্ছে। অবশ্য মেডিকেল কলেজ বেঙ্গল থেকেও দলদাস বেরিয়েছে। তিনি বর্তমান তিনি বর্তমানে একজন এমএলএ রাজ্য সরকারের। সুতরাং দলদাস যে বেরোনোর জন্য সবসময় পলিটিক্যালি জায়গাটা অন্যরকম হতে হবে তার কোনো মানে নেই। সেই সময়টা ছিল যে সময় বামপন্থার বিরুদ্ধে, মানে তৎকালীন রাজ্য শাসকের বিরুদ্ধে মেডিকেল কলেজ বেঙ্গলের ছাত্র পরিষদ চিরকাল সেখানে জিতে এসছে। অন্যান্য মেডিকেল কলেজগুলোতে যেখানে বামপন্থী যে ছাত্র সংগঠন এসএফআই তাদের জয় জয়কার ছিল, সেরকম কোনো জায়গা মেডিকেল কলেজ বেঙ্গলে সেই সময় তারা পায়নি। আর আজকে ঠিক উল্টো হয়েছে। কারণ সবসময় শাসক বিরোধী, মানে শাসকের বিরুদ্ধে কথা বলার একটা টেন্ডেন্সি ছাত্রদের মধ্যে, বা বলা যায় মেধাবী ছাত্রদের মধ্যে দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু এরই একটা প্রতিফলন বলে আমার মনে হয়। আমি ভুল হতে পারি, ভুল হলে মার্জনা করে দেবেন। কারণ এখন যেটা পরিস্থিতি, সেটা হচ্ছে যাদবপুরের ভেতরটা দখল করার জন্য বর্তমান রাজ্য সরকারের একটা বিরাট মাথা ব্যথা হয়ে গেছে। যে জিনিসটা সিমিলারলি হয়েছিল কদিন আগে আরজি করের। কারণ আরজি করের ভেতরে ছাত্রদের যে সংগঠন এবং তার সাথে যে প্রিন্সিপাল, যে সুপারিনটেন্ডেন্ট যারা নিয়োগ হয়ে আসছে, তাদের কিন্তু আলাদা মত বিরোধ হয়ে যায়। রাদার বলা যায় এমন মানুষকেই রাজ্য সরকার থেকে নিয়োগ করা হচ্ছে যারা ওখানে গিয়ে স্টুডেন্টদের প্রতি আধিপত্য তৈরি করবে। তারা সেখানে আস্তে আস্তে বর্তমান রাজ্য সরকারের যে মদতপুষ্ট যে ইউনিয়নগুলো, সেগুলোকে আস্তে আস্তে আনার চেষ্টা করবে এবং তার পিছনে থাকবে কিছু কিছু কর্মপদ্ধতি। যেমন ধরা যাক, কাউকে অনার্স পাইয়ে দেব, হয় আমাদেরকে ভোট দিতে হবে, নয় টাকা দিতে হবে। হয় আমাদের যে রাজ্য সংগঠনের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের ফেভারে চলে আসতে হবে, আমাদের হয়ে কাজ করতে হবে, আর নইলে টাকা দিতে হবে, আর নইলে ফেল করিয়ে দেব। এই জিনিসটা তৈরি হলো। সিমিলার জিনিস যাদবপুরে তৈরি হতে পারে, সেই জায়গাটা তৈরি করার একটা চেষ্টা চলছে। কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে কিছুদিন ধরে যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অস্থায়ী, স্থায়ী যারা আসা যাওয়া করে চলেছেন, যারা আজকে এই এত বড় একটা ঘটনার পরে যিনি বিছানায় শুয়ে রয়েছেন, শুয়ে ইন্টারভিউ দিচ্ছেন যে আমি অসুস্থ, আমি এসব কিছু দেখতে পাচ্ছি না, তার অনেক আগে উচিত ছিল যে এরকম একটা ঘটনার জন্য পুলিশে প্রপার এফআইআর করা। বিরোধী দল, শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন। কেউ বলছেন শিক্ষামন্ত্রীর উপর এটা একটা নজিরবিহীন হামলা, যে হামলাটা করেছে দুষ্কৃতীরা, তাদের যোগ্য শাস্তি পাওয়া উচিত। আমি 100% একমত। ঠিক সেইভাবে বিরোধী দলনেত্রীরা বলছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি যিনি চালাচ্ছিলেন, তিনি একজন ছাত্রকে পিষে চলে যাওয়ার মতো একটা প্রভিশন করেছিলেন, তার গুরুতর ইনজুরি হয়েছে, তারও একইভাবে শাস্তি হওয়া দরকার। আমি এখানেও 100% একমত। দুই পক্ষই যেটা করেছে সেটা অন্যায় এবং দুপক্ষেরই জবাবদিহি করার জায়গা রয়েছে এবং দুপক্ষেই আমাদের অন্তত পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষভাবে দুই পক্ষের কথা শুনে একটা সিদ্ধান্তে পৌঁছানো। এর মধ্যে আবার শুনছি যে গাড়িটি নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী গেছিলেন, তার আবার কি সব পলিউশন ফেলিওর ইত্যাদি প্রভৃতি হয়ে রয়েছে। কি ব্যাপার বুঝতে পারি না। সরকারি জায়গায় একটা সরকারি গাড়ি যেটা ভাড়া নেওয়া হচ্ছে,
তার পলিউশন ইত্যাদি প্রভৃতিগুলো চেক করা থাকবে না? এটা কোনো কথা হলো? আর শিক্ষামন্ত্রীকে প্রপার প্রোটেকশন দেওয়া হবে না? তিনি যেখানেই যান না কেন, দরকার হলে তিনি সেখানে যাবেন না। ওনার যদি কোথাও নিরাপত্তাহীনতা থাকে বা নিরাপত্তাহীনতার মিনিমাম কোনো চান্স পাওয়া যায়, তার সেখানে যাওয়াই উচিত না। এবং এই যে ছাত্ররা যারা ডেপুটেশন দিয়েছে, যে ডেপুটেশনের ব্যাপারটা নিয়ে কেউ চিন্তা ভাবনা আর করলো কি? এই ঘটনার পর তো আর কেউ চিন্তা ভাবনা করবে না, কারণ যে প্রপার ডেপুটেশন কাগজটা দিয়েছিল, যেটা ছবি নিয়ে, যেটা হাতে নিয়ে ছবি তোলা হয়েছে, সেই কাগজটা কি আদৌ আছে? আর সেই কাগজের লেখা টেখাগুলো কি এখনো আর আছে? মনে হয় নেই। হ্যাঁ, ডুপ্লিকেট কপি হয়তো ছাত্রদের কাছে থাকতে পারে, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী সেদিন যে অবস্থা হয়েছিল এবং তারপর তাকে হাসপাতালে যেতে হয়েছিল, আমার মনে হয় না তার কাছে আর সেই কাগজ বা তার কোনো অস্তিত্ব পড়ে আছে। কিন্তু এগুলো হচ্ছে কিন্তু একদম পরিকল্পনা মাফিক। এই ঘটনাটার পর একটা সুযোগ থাকবে যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে কিন্তু পুলিশ প্রশাসনকে জোর করে ঢুকিয়ে দেওয়ার। এবং ঠিক যেরকম আরজি করে হয়েছে, সিআইএসএফ আজকে সেই জায়গাটাকে পুরো আন্ডারটেক করে নিয়েছে, সেই রকম ভাবে কিন্তু যাদবপুরও হয়তো আন্ডারটেকিং হয়ে যাবে। এর সুবিধেও আছে, অসুবিধেও আছে। সুবিধে কি? হ্যাঁ, যাদবপুরে যদি সত্যিই কোনো নৈরাজ্য চলে থাকে, সেখানে যদি গাঁজা, মদ, বিভিন্ন ড্রাগসের মুক্ত অঞ্চল হয়ে থাকে, সেগুলো ধরা পড়বে। আমি মনে প্রাণে চাই, আমি একজন অভিভাবক হিসেবে, আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে প্রাণে চাই যে শিক্ষা আয়তনে এই ধরনের জিনিসপত্রগুলো বেশি বাড়াবাড়ি করার জায়গা নেই। কিন্তু এমনও তো হতে পারে যে পুলিশ প্রশাসন, সেটা কেন্দ্রীয় সরকারাধীন হোক আর রাজ্য সরকারের অধীনেই হোক না কেন, তারা ঢুকে সেখানে বেসিক্যালি এই পার্টিকুলার সরকারগুলোর এজেন্ট হিসেবে কাজ করে সেখানে এই দলটাকে অ্যাকচুয়ালি এগোনোর চেষ্টা করবেন। যারা বিরোধী দলে হয়ে কাজ করছে তাদেরকে মারধর করবে, তাদের সঙ্গে সমস্যা করবে, তাদের সঙ্গে গোল বানানোর চেষ্টা করবে, তাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করবে, ইত্যাদি ইত্যাদি। সেই ঘটনার দিকে জিনিসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া হলো না কিনা, বা হলো কিনা, তার কারণ এখন যা পরিস্থিতি, আজকে যেটা দেখলাম বিভিন্ন মাধ্যমে, সেখানে এই জিনিসটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। অলরেডি জনস্বাস্থ্য মামলা একাধিক হাইকোর্টের মধ্যে বিচারাধীন রয়েছে। কালকে হয়তো তার ফলাফল ঘোষণা করা হবে এবং সেই ফলাফলের পরিপ্রেক্ষিতে হয়তো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে যাদবপুরের মধ্যে। অথচ যে মানুষটার গাড়ি, শিক্ষামন্ত্রীর গাড়ি, একটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এই জায়গায় চলে গিয়েছিল, সেই ড্রাইভার বা তদানীন্তন কর্তৃপক্ষ বা ড্রাইভারকে যিনি নির্দেশ দিয়েছেন, সেই জায়গায় কি তদন্ত হবে? বর্তমান পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি স্বাস্থ্যমন্ত্রীর এই দপ্তরের বিরুদ্ধে তদন্ত করবেন এবং করে সঠিক তথ্য দেবেন, যেরকম উনি আরজি করে সঠিক তথ্য দিয়েছেন? এর মধ্যে আবার অদ্ভুত ব্যাপার হলো, এই বিরাট ডামাডোলের মধ্যে সোমবার আর মঙ্গলবার, যেটা গতকাল পড়ে দেখেছিলাম আমরা, যে 11 জন পুলিশ কর্মীকে নিয়ে জেরা হবে অভয়ার ক্ষেত্রে, এই ব্যাপারটা পুরো ধামাচাপা পড়ে গেল। আজকাল এইটা হচ্ছে খুব সমস্যার জায়গা। এত ঘটনাবহুল সময় যাচ্ছে, এত ঘটনাবহুল মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড যাচ্ছে, যে বোঝার কোনো উপায় নেই যে কোন জিনিসটা স্থায়ী হবে। কত ঘটনা একদম পুরোপুরি ধামাচাপা বললেও কম বলা হবে, একদম শেষ হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর তৈরি হয়েছে। যেমন অভয়ার ক্ষেত্রেই হয়েছিল। অভয়ার ক্ষেত্রে এইরকম একটা অভূতপূর্ব গণ আন্দোলন একদম ধামাচাপা পড়ে গেল। আবার সেটা একটা আজকের দিনে বা আজ আর কাল মিলিয়ে জিনিসটা একটু ওঠার একটা চান্স ছিল, এবং আমার মন বলছিল যে এটা এবার উঠতে থাকবে ইলেকশনের সময় অবধি, যতদিন না বর্তমান কেন্দ্রীয় সরকারের মনে হয় যে আমায় দখল নিতে হবে। এই ব্যাপারটা আমি বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ক্ষেত্রে হয়েছিল, যে উনি পুরো পশ্চিমবঙ্গ রাজ করছেন, কিন্তু নিজের যে এলাকায়, যে সল্টলেকে উনি থাকতেন, ওনার জীবদ্দশা উনি কখনো দেখেননি যে বামফ্রন্ট ওই পার্টিকুলার বিধানসভা থেকে জিতে এসেছে। ঠিক সেই রকম মাননীয় প্রধানমন্ত্রীরও একটা ক্ষয় রয়ে গেছে, যে উনি ত্রিপুরাকে জয় করেছেন, উনি হরিয়ানাকে জয় করেছেন, উনি মহারাষ্ট্রকে জয় করেছেন, উনি উড়িষ্যাকে জয় করেছেন, উড়িষ্যাতে নবীন পট্টনায়কের মতো দুর্দণ্ড প্রতাপ মানুষকে হারিয়ে সেখানে জয় করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গ জয় ওনার অধরা রয়ে গেছে। সেটা যদি উনি সম্ভবত এর পরের টার্মটাই ওনার লাস্ট টার্ম, সেটা যদি উনি দখল করতে পারেন,
তাহলে ওনার মনের মধ্যে একটা শান্তি হবে, এটাও হতে পারে। আবার আমাদের বর্তমান যিনি এখন স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তারও এই যে যাদবপুর যে অঞ্চল থেকে উনি প্রথমবার জিতে মাননীয় তৎকালীন দোর্দণ্ড প্রতাপ রাজনৈতিক নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি জিতে এসেছিলেন, সেই মানুষটার কাছেও আজকে যাদবপুর ইউনিভার্সিটি অধরা, মেডিকেল কলেজ বেঙ্গল অধরা। ওনারও মনে হতে পারে যে আমাকে এই জায়গাগুলোতে নিজের কর্তৃত্ব স্থাপন করতে ইচ্ছা, মানে সেই ইচ্ছাটা অধরাই রয়ে গেল, এরকম একটা ভাব হতে পারে। তাই একদম মরণপণ করে এবার লড়ে দিতে হবে। যে মরণপণের একটা হয়তো বলি আমাদের অভয়াকে হতে হয়েছে। আরজি করের মতো একটা জায়গায় যেখানে কিছুতেই একটা ইউনিয়ন কর্তৃত্ব পাচ্ছিল না, সেখানে সারাক্ষণ ধরে বাম এবং অতিবাম আন্দোলনকারীরা সেখানে জিতে আসছিল প্রতিবার প্রতিটা ছাত্র ইউনিয়নের ইলেকশনে, সেইখানে কোনোভাবে এই ধরনের উৎকোচ, এই ধরনের থিসিস ক্লিয়ারের জন্য টাকা, অনার্স পাওয়ার জন্য টাকা, নতুবা ফেল, এই সমস্ত করে যাতে কোনোভাবে ঢোকা যায়, এন্ট্রি নেওয়া যায়, তার চেষ্টা চলছিল। হবে নাই বা কেন? কারণ বিভিন্ন যে সমস্ত বড় বড় রাজনৈতিক মাথা রয়েছেন তারা বহু ক্ষেত্রে আরজি কর কলেজের প্রাক্তনী, মানে এক্স স্টুডেন্ট আর কি। তো সুতরাং তাদের মধ্যে সেই সুপ্ত বাসনা তো থাকতেই পারে। তো এই সুপ্ত বাসনা থেকে তৈরি হচ্ছে হিংসা, যার বলি যেমন অভয়া হয়েছে, যার বলি হয়তো এক বছর আগে যে ছেলেটি চলে গেল যাদবপুরে, যাকে আত্মহত্যা বলা হলো, তার ক্ষেত্রেও একই ঘটনা হয়ে থাকতে পারে। বা যে ছেলেটি 14টি সেলাই পরে এখনো হাসপাতালে ভর্তি আছে, তারও একই কারণ হতে পারে। কিছু মানুষের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, কিছু সংগঠনের রাজনৈতিক ইচ্ছা চরিতার্থ করার জন্য মানুষকে বলি প্রদত্ত করার চেষ্টা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে প্রাক্তন ছাত্র এবং বলতে পারেন আমি বর্তমানও ছাত্র, কারণ আমি সারা জীবন নিজেকে ছাত্রই ভাবতে ভালোবাসি। ছাত্র হিসেবে আমি এর ধিক্কার জানাই। অ্যাট দ্য সেম টাইম আমি এই যে ঘটনার এর প্রকৃত তদন্তের দাবি জানাই। এই তদন্ত যেন আনবায়াসড হয়। আমি সিবিআই বুঝি না, আমি সিআইডি বুঝি না, আমি কোনো পার্টিকুলার পুলিশ সংগঠন বুঝি না। আমি চাই নিরপেক্ষ তদন্ত, এবং সেই তদন্তে যে দোষী সাব্যস্ত হবে তার প্রকৃত শাস্তি। এই যে যারা এরকম আইটি সেল টেলে কাজ করেন, এই যে ভদ্রলোক এখন বর্তমান রাজ্য সরকারের আইটি সেলের হয়ে যে সমস্ত কাজগুলো করছেন, এবং যেভাবে উনি বিভিন্ন রকমের অবজেকশনেবল কথা বলে, অবজেকশনেবল ছবি তুলে তুলে পোস্ট করছেন, এবং তারপরে মানে মিডিয়ার কাছে, বিরোধী সংগঠনের কাছে একদম এভাবে হেয় হচ্ছেন। আমার মনে হয় উনি যেরকম তমলুকে হেয় হয়েছিলেন, হেরে গেলেন, ওখানকার যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তার কাছে, ঠিক সেইভাবেই মনে হয় নিজের মুখও পোড়াচ্ছেন এবং দলেরও মুখ পোড়াচ্ছেন। কম বয়স, এখনো ওনার মস্তিষ্ক পরিপক্ক হয়নি। সুতরাং আমার মনে হয় ওনার এই ধরনের কাজগুলো করার কোনো জাস্টিফিকেশান নেই। অবশ্য মস্তিষ্ক পরিপক্কের কথা কি বলবো, যিনি সর্বজ্যেষ্ঠ অধ্যক্ষ, বর্তমানে এমপি রয়েছেন, দমদম লোকসভা কেন্দ্র থেকে জিতে যিনি গিয়েছিলেন, সেই অধ্যাপক মানুষটিও যে সমস্ত কথা বলছেন যে এতগুলো লোক দিলে আমরা দখল করে নিতে পারবো, এতগুলো পুলিশ দিলে আমরা দখল করে নিতে পারবো, এইভাবে বলছেন। আবার শিক্ষামন্ত্রী গিয়ে হুমকিও দিচ্ছেন যে আমরা কিন্তু চাইলে পুলিশ নিয়ে এসে দখল নিয়ে নিতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা করছি না। যেরকম কিছুদিন আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, আমি কিন্তু চাইলে সবাইকে ফেল করিয়ে দিতে পারি, আমি কিন্তু চাইলেই যে এতদিন ধরে অনশন হচ্ছে, আমি কিন্তু সবার ছুটি বাতিল করে দিয়ে তাদেরকে আবার নতুন করে ক্লাস করাতে বলতে পারি, কিন্তু আমি সেটা বলছি না। মানে দেখো, আমি হুমকিও দিচ্ছি, অথচ দেখো আমি কত ভালো আমি করছি না। এরা কিন্তু সবাই শিক্ষিত। সমস্ত মাননীয় রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে আমার করজোরে নিবেদন, এই ছাত্রগুলো না শিক্ষিত বেশি। এই যাদবপুরই বলুন, মেডিকেল কলেজই বলুন, আরজি করেই বলুন, এরা না প্রচণ্ড ক্রিম সব ছাত্র, প্রচণ্ড মেধাবী ছাত্র। বিশ্বাস করুন, এদেরকে না এইভাবে এতটা আন্ডার এস্টিমেট করবেন না। এতে কিন্তু আপনাদের বিপক্ষেই জিনিসপত্র যাবে, কারণ এরা সব বুঝতে পারে, এরা সব দেখতে পারে। এদের চোখগুলো একটু বেশি খোলা, বলা যায় আমার মতো 4 চোখও না, প্রায় 8-10 চক্ষু, মানে হয়তো রাবণের মতো 10 দিমাগওয়ালা এরা সব। তাই এদের এই ধরনের ফন্দি ফিকির করে
এদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। আপনাদের দলের যারা সমাজ সেবী তথা সমাজ বিরোধী তাদেরকে কিছু কিছু সেক্টরে থাকতে বলুন, যেখানে এর বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে এক্সপ্লেন করা যায়। যারা কম জানে তাদের কাছে গিয়ে এগুলো করতে বলুন। যারা বেশি জানে, যারা পড়েছে সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য, আজকে খুব ভালো লাগছিল একটি ছেলে হুইল চেয়ারে এসেছে, অথচ তার যে পাশ্চাত্য সাহিত্যের জ্ঞান, সেই জ্ঞানের কাছে আচ্ছা আচ্ছা অত্যক করা পর্যন্ত কেঁপে যাচ্ছে তার ক্ষুরধার যুক্তি শানিত বক্তব্য শুনে। ভালো লাগছিল আজকে। হ্যাঁ, অনেকদিন পর একজন টক্করের মানুষকে দেখছিলাম চোখে। যাই হোক, একটা জিনিস বুঝে রাখবেন যে সামনে ইলেকশন আসছে, এবার এই জিনিসগুলো বেশি বেশি করে দেখা যাবে এবং এই জিনিসগুলোকে আমাদের চার চোখ দিয়ে ভালো করে দেখেই অ্যানালিসিস করতে হবে। তবেই আমরা আমাদের নিজেদের স্ট্যান্ড পয়েন্টটাকে ক্লিয়ার করতে পারব এবং সেটা বিভিন্ন দল মতের অনেকটা উঁচুতে মনুষ্যত্বের পক্ষে যেন হয় এবং আমাদের সিদ্ধান্ত যেন মনুষ্যত্বের ফেভারে হয়, কোনো দলীয় ফেভারে নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।